গল্প সন্ধানের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে নমস্কার জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে গল্প পাঠের আসরে যে গল্পটা আমি পড়ব সেটা হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পরামর্শ। গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প পরামর্শ। অঞ্জনাকে সবাই বেশ লক্ষ্মী মেয়ে বলেই জানতো, কিন্তু বিয়ের কথা উঠবার পর দেখা গেল জেদ আর অভিমান ওর কারোর চেয়ে কম নয়। অবশ্য কথাটা একটু যে দেরিতেই উঠেছে সেটা অস্বীকার করবার উপায় নেই। যেটাকে আমরা অন্তত গেরস্থ ঘরে বিয়ের বয়স বলে মনে করি, সেটা ওর এসেছে অনেক আগেই, এমনকি পেরিয়ে গেছে বললেও অত্যুক্তি হয় না। কিন্তু তার জন্য ওর দাদাকে বিশেষ দোষ দেওয়া যায় কি? অসিত বেচারি নিজের উপার্জনে পরপর 4টি বোনের বিয়ে দিয়েছে, আর এও ঠিক তারা যত পিঠোপিঠি এ পৃথিবীতে এসেছে ঠিক তত পিঠোপিঠি তাদের পার করা যায়নি। বরং প্রথম থেকে দ্বিতীয়কে যতটা পরে বিয়ে দেওয়া গেছে তার ঢের বেশি পরে তৃতীয়াকে পার করতে হয়েছে। কারণ বিবাহ তো শুধু বিবাহ নয়, সারা বছর ধরে তত্ত্ব আছে, বোনেদের বাড়ি আনা আছে, তারপরেই আছে ভাগ্নি ভাগ্নিদের অন্নপ্রাশন। এর কোনোটাই ত্রুটি হবার জো নেই। তাহলে শ্বশুরবাড়িতে তাদের মুখ দেখাবার উপায় থাকে না যে। সুতরাং 4 নম্বরের দেনা শোধ হতে হতে পঞ্চমীর বয়স যে একটু বেশি বেড়ে যাবে এটা খুবই স্বাভাবিক। পয়সাটা নিজ হাতে উপার্জন না করুক, দীর্ঘদিন ধরে নিজ হাতেই খরচা করছে অঞ্জনা, সুতরাং সেও হয়তো স্বীকার করবে যেটা অস্বাভাবিক নয়। তাই বলে সত্যিই তো আর বাড়িতে কেউ অঞ্জনাকে অবহেলা করে না। দাদা অসিত তো রীতিমতো ভালোই বাসে। ওর পয়সা কড়ি, সংসারের হিসাব সবই এই বোনটির হাতে। যখন তখন ধমক দেয় অঞ্জনা দাদাকে, সকলের সামনে, তাও সে নির্বিবাদে হজম করে। ফলে অঞ্জনার কেমন একটা বিশ্বাস হয়ে গেছে যে সকলকার ওপরই ধমক দেবার একটা স্বাভাবিক অধিকার ওর আছে। সে ভয় করে না প্রায় কাউকেই, কথা বলে সর্বদা চেঁচিয়ে, খড়খড় করে ওঠে সকলের ওপর, এবং কেউ তার কর্তৃত্বে হস্তক্ষেপ করতে গেলেই যুদ্ধাংদেহী বলে কোমর বাঁধে। তবু মোটের ওপর হাসি খুশি মেয়েই ছিল অঞ্জনা। অসিত তো বটেই, পাড়া প্রতিবেশী, অসিতের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা সকলেই ওকে স্নেহের চোখে দেখত। কিন্তু ওর প্রকৃতির মধ্যে এমন একটা কি ছিল যাতে তরুণরাও ওকে স্নেহই করত। সে স্নেহ ভালোবাসার স্তরে উঠতে পারত না। দায়ে অদায়ে অনেকের বাড়ি গিয়ে অনেকবারই তাকে থাকতে হয়েছে, পড়তে হয়েছে, কিন্তু কোথাও কোনো যোগাযোগ ঘটেনি। বোনদের বাড়িও তাদের বা বোনপঞ্চীদের অসুখ উপলক্ষে অনেকবার গিয়ে থেকেছে, কিন্তু এমনই ওর ভাগ্য, সেরকম উপযুক্ত দেওর ওর দিদিদের কারোরই নেই। অর্থাৎ আজ পর্যন্ত সহজে বিয়ে হয়ে যাবার কোনো সুযোগ সুবিধাই ওর আসেনি। অবশ্য ওর ভাবভঙ্গি তো এতকাল এমন কোনো অধীরতা প্রকাশ পায়নি যাতে ওর দাদা ওর বিবাহ সম্বন্ধে সচেতন হতে পারে। তবু একদিন তো সচেতন হতেই হয়। 4টি বিবাহের ক্লান্তি দূর করে আবারও সে পুরাতন পদ্ধতিতে পাত্রের খোঁজ করা, ঘটক ঘটকি নিয়োগ, বিবাহ কোম্পানিতে নাম লেখানো প্রভৃতি শুরু করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত যখন মেয়ে দেখাবার কথা ওঠে তখন দেখা যায় যে
অঞ্জনার বাইরেটা যতই নিস্পৃহ নিরাসক্ত হোক, অন্তরে অন্তরে দাদার এই অমনোযোগকে সে অবহেলা বলেই ধরে নিয়েছে। তার জন্য তার অভিমানও বড় কম জমেনি। সে কথাটা উঠবা মাত্র বলে উঠল, তোমরা কি পাগল মা? এই বুড়ো বয়সে গিয়ে মনে দেখা দিতে বসবো? বলাই দড়ি। মা তো অবাক। তার আমলে এসব কথা কারণ মাথাতেই যেত না। অবশ্য তিনি মনে মনে কথাও মানেন যে তার আমলে এতদিন আইবুড়ো থাকা সম্ভব হতো না। তিনি গালে হাত দিয়ে বলেন, ও কি রে, মেয়ে না দেখলে তোরা পছন্দ করবি কি করে? দরকার কি, তাতে তো আর সারতে যাচ্ছি না পছন্দ করবার জন্য। মা এবার রেগে ওঠেন, নে নে, ন্যাকামো করতে হবে না। আমাদের দেশে মেয়ে হয়ে জন্মেছিস যখন, তখন কোণে দেখা দিতেই হবে, নইলে বিয়ে হবে কেমন করে? বয়সের তো তোদের গাছ পাথর নেই। বয়সের গাছ পাথর নেই বলেই তো বলছি, এই বয়সে গিয়ে কোণে দেখা দিতে পারবো না। বিয়ে দেওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে অনেকদিন আগে বয়সের হিসাবটা করতে। মা নানা যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেন। ইচ্ছে করে তো তারা চুপ করে বসেছিলেন না। 4-4টে মেয়ে পার করেছেন। রোজগার বলতে তো অসিতের একার। সে যা করলে একা রোজগারে তার কেউ কোথাও করেছে? এর উপরে যদি অঞ্জনা অবুঝ হয় তো। কিন্তু মার এসব যুক্তিতে কোনো ফল হয় না। আরো বাঁকা কথা বলে অঞ্জনা, কেন মা, সংসারে ঝিয়ের মতো খেটে তো দুটো খাচ্ছি, তাতেও কি তোমাদের লোকসান যাচ্ছে? ভাবনা তো দাদার বিয়ের জন্য। দাদার বিয়ে তোমরা দাও না। আমি কথা দিচ্ছি কোনো দিন ঝগড়া করবো না বউয়ের সঙ্গে। যদি কোনোদিন না বনে তো নিজেই নিজের পথ দেখতে পারবো, ইত্যাদি। অবশেষে অসিতকেই কর্মক্ষেত্রে অবতীর্ণ হতে হয়। অসিত আর তার বন্ধু পাশের বাড়ির অপূর্ব কাকার ছেলে শিবু, সেও বাড়ির ছেলের মতোই দীর্ঘকাল ধরে বাড়িতে আসা যাওয়া। অঞ্জনাকে এতটুকু থেকে দেখেছে, দুজনে মিলে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে ওকে। শেষ অবধি অঞ্জনার মুখে আবার হাসি ফোটে, দু একটা তামাশার জবাবও দেয় এবং বরপক্ষ এলে লজ্জিত নতমুখে গিয়ে কোণে দেখা দিতেও বসে। মুশকিল হচ্ছে এই যে একেবারে কাজ মেটে না, 2-3বারেও না, কারণ বাধা অনেক। অঞ্জনার চেহারা চলনসইয়ের ওপরে না, কচি বয়সের কমনীয়তা নেই। সে গান গেয়ে তথাকথিত কম্পিটিশন থেকে কাপ আনেনি ঘরে, লেখাপড়ায়ও ডিগ্রি নেই। তার উপর ওর দাদাও এমন কেউ তালেবর নয় যাতে এই এতগুলো নেই এর অভাব কারেন্সি নোট দিয়ে পূর্ণ করতে পারে। অথচ বারবার দেখা দিতে বিদ্রোহ করে অঞ্জনা। দাদার মুখের ওপরই বলে, মিছিমিছি কেন এসব চেষ্টা করছো দাদা? হাতের শিরা বেরিয়ে গেছে, মাথার চুল উঠে টাক পড়তে বসলো, এখন কি আর কোণে দেখা দেওয়া সাজে? শুধু কতগুলো অপরিচিত লোকের সামনে বারবার অপমানিত হওয়া কি দরকার? ঝিয়ের মতো এসেছি, ঝিয়ের মতোই খেটে খায়। তোমার একটা ঝি রাখতে হলেও তো আমার চেয়ে বেশি খরচ লাগতো। শিবু বোঝাতে এলেও উত্তর পায়, শিবুরা, তোমাদের যদি এমনি বারবার দেখতে আসতো, তোমাদের পড়ে থাকতে হতো মরা ইলিশের মতো। নেহাত হাত দিয়ে টিপে দেখতে পারে না কতটা টাটকা, তাই তা সে কাজটা চোখ দিয়েই সারে। ওই চাউনিগুলো গায়ে বেঁধে শিবুদা, যে বয়সে বিয়ের আনন্দে এ অপমান গায়ে লাগে না, সে বয়স্কার আছে? যদি এতই বিদায় করার ইচ্ছে তো দোজবার কিংবা তেজবার দেখো। তবু শেষ পর্যন্ত রাজি হতেই হয়। আবারও একদল এসে দেখে, আবারও খবর দেব বলে যায়। যদি বা কেউ খবর দেয়, তারা হাঁকে কেউ 8, কেউ 10,000। পিছিয়ে আসতে হয় অসিতকে। মাঝখান থেকে অমন হাসি খুশি মেয়েটা কেমন হয়ে যায়, যার গলা রাস্তা থেকে শোনা যেত,
তার গলা এক বাড়িতে থেকেও পাওয়া যায় না। 7টা কথা কইলে একটা উত্তর দেয়। বাড়ির কারুর সঙ্গেই বাক্যালাপ নেই। কথা কয় শিবুদার সঙ্গে 2-1টা, কিন্তু সে বিচিত্র সব কথা। কোনোদিন বলে, আচ্ছা শিবুদা, কতটা আপিং খেলে মানুষ মরে? কোনোদিন আবার প্রশ্ন হয়, শিবুদা, আজকাল আপিং এর রেশন কার্ড হয়েছে না, খুচরো মতে পাওয়া যায় না। কিংবা মা, কি দিয়ে যেন আপিং গুলে খেলে আর পাম করতে পারে না। মা ধমক দেন, শিবুদা ধমক দেয়। উপন্যাসের নায়িকার মতো ম্লান হাসে অঞ্জনা। একদিন মিরাট থেকে ওর বড় ভগ্নিপতি এসে হাজির হলেন। কি একটা অফিসের কাজে এসছিলেন, 1-2 মাত্র থাকবেন। ভদ্রলোকের মাথা ধরার ব্যামো, তিনি সর্বদা কোনো না কোনো অ্যাসপিরিন বড়ি ওটা কত করে কেটে রাখেন। জামা বদলে দিতে গিয়ে সেগুলোই হাত পড়তে হাসি হাসি মুখ করে প্রশ্ন করলো অঞ্জনা, আচ্ছা বড় জামাই বাবু, এই বড়ি কতগুলো খেলে মানুষের হার্ট ফেল করে বলুন তো? এমনি চাইলে দেয় ডাক্তারখানায়? তার ফলে ওর ভগ্নিপতি ভদ্রলোক তাড়াতাড়ি বড়িগুলো নিয়ে নর্দমায় ফেলে দিয়ে সারা সন্ধ্যাটা মাথা ধরা যন্ত্রণায় ছটফট করলেন। শিবু এবং অসিত আসতে বললেন, এসব কি কাণ্ড ভাই, তোমরা কি করছো? অসিত একটু বিরক্ত হয়, বলে, উঠতে তো আপনারাও পারেন, আপনাদের কি কোনো দায়িত্ব নেই? সবটা আমার ওপর চাপিয়ে দেন কেন? শিবু একটু হেসে চুপি চুপি বলে, ভয় পাবেন না জামাইবাবু, যতটা গর্জায় ততটা বর্ষায় না। যে বিষ খায় সে বলে কয়ে বিজ্ঞাপন করে খায় না, তা এক রকমের তাগাদা। কিন্তু বিষ খেতে না পাক ইদানিং খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে যে, অল্প দুটো ভাত ছাড়া কিছুই খেতে চায় না। মাছ নয়, দুধ নয়, মাখন নয়, বলে কি হবে, দেহ ধারণের জন্য যেটুকু দরকার সেটুকু ঠিক খাচ্ছি তো, বেশি খেয়ে লাভ কি? এ দেহকে যত্ন করার কোনো প্রয়োজন আছে? ফলে চেহারা আরো খারাপ হয়ে যায়, লোকে পছন্দ করার সম্ভাবনা সুদূর পড়া হতে হয়। অসিত ভয় পেয়ে টনিক আনে। সে টনিক অঞ্জনা মাকে দেখিয়ে দেখিয়ে নর্দমায় ফেলে দেয়। বলে, আত্মহত্যা পাপ, সেটা করবো না। তা বলে বেশি করে বেঁচে থাকার লজ্জাটা আরো বেশি দিন ভোগ করতে হবে, এমন কোনো আইন আছে কি? এই যখন অবস্থা, পারিশুদ্ধ লোক বিচলিত উদ্বিগ্ন, তখন একটু হঠাৎ আশার আলো দেখা দেয়। শিবুরে এক দুঃসম্পর্কে মামা দেখতে এলেন তার ছেলের জন্য। লেখাপড়া জানা মেয়ের ওপর তিনি হাড়ে চটা। তিনি চান গেরস্থ ঘরের কাজকর্ম জানা মেয়ে। অঞ্জনার হাতখানা নিজের হাতে নেড়ে চেড়ে বললেন, না, তুমি কাজকর্ম করো বলেই মনে হচ্ছে। কলকাতা ভবানীপুরে যে মেয়ে দেখতে যায়, বলে, হ্যাঁ, সংসারে কাজকর্ম রান্না বান্না সব ওই তো করে। বাবা, আমি হলুম গে 7 হাতের কানা করি, আমার সঙ্গে চালাক কি? হাতখানা দেখলেই বুঝতে পারি তুলতুল করছে হাত। কাদের হাত কখনো অমনি হয় না অসিত বাবু, মোটের ওপর আমার খুব অপছন্দ নয়। রূপ নিয়ে কি আর ধুয়ে খাবো? আর এই যে দেখছেন আজকালকার মেয়ে, রূপেদের কদিনই বা থাকে। কাজকর্ম করলেও তবু 2-1 দিন শরীর থাকতো, পড়ে পড়ে চোখ কানা আর এই পুরু পুরু পরকলা, আর দেহগুলি পালক্ষীদের এক একটি রোগের ডিপো। আমি বাসায় এমনই গেরস্থ ঘরের মেয়েই পছন্দ করি।
এরা উল্লসিত হলেন, আর হবারই কথা। কিন্তু দেখা গেল ইংরাজিতে যাকে বলে মালিককে বাদ দিয়ে শুয়োর গোনা, এরা আয় করে বসে আছেন। মামা গেরস্ত ঘরের মেয়ে তো পছন্দ করেনি, সেই সঙ্গে আরো একটা জিনিস পছন্দ করেন, সেটি হচ্ছে কিঞ্চিত টাকা। অসিতকে বারতিনে ঘুরিয়ে প্রচুর রসগোল্লা সিঙ্গারা খাইয়ে যে ফর্দটি মামা হাতে দিলেন, তার নির্গলিত মূল্য হচ্ছে প্রায় 10,000 টাকা। হেসে বললেন, হ্যাঁ, আমি এসে গেলে মানুষ, সব চক্ষু লজ্জা আমার নেই বাবা। ছেলে মানুষ করেছি বিস্তর টাকা খরচ করে, তার শিখিও ঘুরে এসে আমার সিন্ধুকে উঠবে না। এই যে বিয়ে দিচ্ছি, যদি গিন্নির সঙ্গে বনিবনা না হয়ে ভিন্ন হয় তো সে একরকম তবু ভালো। আর যদি পিতৃভক্ত পুত্রের মতো বাড়িতেই টিকে থাকেন, তো মাস মাস উল্টে আমাকেই গুঁজতে হবে। আলাদা হলে ধার করে হোক, টিউশনি করে হোক, তা ঠিক বেরোবে। কিন্তু বাপের সংসারে থাকলে মাইনের অর্ধেকেরও বেশি গিয়ে ঢুকবে জমার ঘরে। দয়া করে যা দেবেন তাতে এদের ছেলে মেয়েদের দুধ কিনতেই আমার প্রাণ আনতে হবে। না বাবা, বিয়ের খরচ ঘর থেকে করব না। এছাড়াও 2,000 টাকা আমার ঘরে ওঠা চাই। বলা বাহুল্য, অসিত মাথায় হাত দিয়ে পড়ল। তার সঙ্গতি ধার দেনা করেও 1,000 বেশি নয়। আরো বড় জোর 1,000 টাকা সে ধার করতে পারে, তাও ভয়াবহ রকমের চড়া সুদ দিতে হবে তার জন্য। কিন্তু তবুও তো অর্ধেকের বেশি হয় না। পারিবারিক কমিটি বসলো, কিন্তু সকলেরই মুখ শুকনো। মা খালি নিঃশব্দে চোখের জল ফেলেন। অবশেষে শিবু বলে, বাবাকে দিয়ে একটু বলাতে পারলে হতো, কিন্তু বাবাকে বলবেন? 2,000 টাকা বাবার কাছেই দেনা করেছেন মামা, সেই দেনা শোধ করবার জন্যই চাইছেন। বাধ্যবাধকতা আছে খানিকটা। মজ্জমান ব্যক্তি তৃণকে অবলম্বন করে, তাই এ তো একটা গোটা মানুষ। মা সাগ্রহে বললেন, তাই তুই একবার তাই বলে দেখ না বাবা। না হয় আজ সন্ধ্যাবেলা একবার ঠাকুরপোকে আসতে বল না, আমি বলে দেখি। অসিত যথারীতি মার অনুরোধ জানিয়ে এলো। অপূর্ববাবু ছুটির পর বাড়ি না ঢুকে সোজা এ বাড়িতে এলেন। আমাকে ডেকে পাঠিয়েছেন বউ ঠাকুরুন? না, মানে ঠিক ডেকে পাঠানো নয়, তবে আপনাদের ভরসাতেই তো আমার আর কে আছে বলুন, ইত্যাদি নানা রকম ভূমিকা করে মা কথাটা পারলেন। কিন্তু সব শুনে গম্ভীরভাবে মাথা নাড়লেন অপূর্ববাবু। মাফ করবেন বৌঠান, এর চেয়ে আকাশ থেকে চাঁদ পেরে আনতে বললেও না হয় চেষ্টা করে দেখতো, কিন্তু ওকে টাকা কমানোর কথা বলতে যাওয়া আর দেয়ালকে তামাক খেতে বলা একই ব্যাপার। পিশাচ পিশাচ, অর্থ পিশাচ একেবারে। মা খানিকটা চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন। হ্যাঁ। অপূর্ববাবু উঠছিলেন, অসিত চায়ের কথা বলে বসালো। অপূর্ববাবু লোকটি খুব ফুর্তিবাজ, সম্পর্ক বুঝে রেখে ঠেকে কথা বলেন না। ছেলেদের সামনে আদিরস আশ্রিত তামাশা করতেও বাধে না। তাই একটু পরে অঞ্জনা চা আর জলখাবার নিয়ে ঢুকতেই হঠাৎ বলে ফেললেন, হ্যাঁ গা মা লক্ষ্মী, আজকাল তো দেখছি সবাই ভাবসাব করে বিয়ে করে, তা তুমি একটা তেমন কাউকে পাকড়াও করতে পারছো না? আজকালকার ছেলে যে ধরলেই হলো, আমি অমুককে ছাড়া বিয়ে করব না, বাস বাপ মা জব্দ।
রামা, তুই কি আধুনিকা, অত বুঝি না। অপমানে ও লজ্জায় অঞ্জনার চোখ মুখ আগুনের মতো রাঙা হয়ে উঠল, কিন্তু সে কোনো কথা বললে না, বরং হেঁট হয়ে প্রণাম করে বললে, এবার থেকে আপনার পরামর্শ মতোই কাজ করবার চেষ্টা করব কাকাবাবু। পরের দিন কি একটা ছুটি ছিল, বিকেলে শিবু এসছে এদের বাড়ি। অঞ্জনা ওকে ওরই মধ্যে একটু নিভৃতে ডেকে বলল, শিবুদা, তুমি তোমাকে ভালোবাসো? কেন বল দেখি, অবিস্ময় প্রশ্ন করে শিবু। বলছি, জবাব দাও আগে। মানে ইয়ে বাসে, তবে ধর ইয়ে মতো যথেষ্ট না, তার বিয়ে করার মতো নয়, এই তো। অঞ্জনা বেশ শান্ত কণ্ঠেই প্রশ্ন করে, বিয়ে করা ছাড়া আর যা অনুরোধ করব রাখবে? অঞ্জনা বেশ শান্ত কণ্ঠে প্রশ্ন করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মানে নট দ্যাট টাইপ অফ লাভ। খুশি এবং নিশ্চিন্ত হয়ে বলে শিবু, বিয়ে করা ছাড়া আর যা অনুরোধ করব রাখবে? নিশ্চয়, কথা দিচ্ছ? ওয়ার্ড অফ অনার। অঞ্জনা গলাটা আরো নামিয়ে আনে, শোনো তবে, বেশ মন দিয়ে। চুপি চুপি দুজনে অনেকক্ষণ ধরে পরামর্শ হয়। এর দিন ৩-৪ পরেই উদ্ভ্রান্তের মতো অপূর্ববাবু এসে হাজির হলেন। তার সে হাসি হাসি ভাব এবং দৃষ্টির কৌতুক কোথায় চলে গিয়েছে। আর জায়গায় এখন ললাটে ভ্রুকুটি এবং নয়নে বোধ করি বোন নেই। ওকে ওভাবে আসতে দেখে অসিত তো অবাক। কি ব্যাপার কাকাবাবু, কারোর অসুখ বিসুখ? এই ব্যাপার তার আর কিছু বুঝছো না, না? নাকি দেখা না সাজলে মজা দেখাটা কমপ্লিট হয় না? বলি বাবাজি, কি অনিষ্ট আমি তোমাদের করেছিলাম যে আমার এত বড় সর্বনাশটা করতে যাচ্ছ? অসিত আরো অবাক হয়ে যায়। কি বলছেন কাকাবাবু, আমি তো কিছুই। মুখ ভেঙচে অপূর্ববাবু বললেন, কি বলছেন কাকাবাবু, আমি তো। ভাজা মাছটি উল্টে খেতেও জানো না। বিশ্বাস করে ছেলেটাকে ছেড়ে দিয়েছিলাম তোমাদের বাড়ি, তারই বুঝে প্রতিদান তোমরা দিলে? অসিত হাত জোর করে ব্যাকুলভাবে বললে, আমি সত্যিই বলছি কাকাবাবু, যে দিব্যি করতে বলবেন করব, আমি কিছুই বুঝতে পারছি না। এইবার অপূর্ববাবু একটু প্রকৃতিস্থ হলেন। ধপাস করে একটা চেয়ারে বসে পড়ে বললেন, এ আর বুঝবে বাবা, ওই যে আমার ওই জ্যেষ্ঠ পুত্রটি সঙ্গে বাতি দেবেন আমার পুত্ররত্ন কাল গিয়ে তার গর্ভধারিণীকে বলেছেন, তোমার বোনকে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। শুধু তাই নয়, বিয়ে যদি না দিই তো তিনি নিজেই বিয়ে করে পৃথক হয়ে যাবেন। অসিত স্তম্ভিত। এরকম কোনো ইঙ্গিত তো সে পায়নি অঞ্জনার আচরণে। খানিকক্ষণ হতভম্বের মতো চেয়ে থেকে বললে, না না না, কি কি বলছেন? সে বোধহয় তামাশা করেছে। তামাশা? এসব কথা নিয়ে গুরুজনদের সঙ্গে কেউ তামাশা করে নাকি? ঝকমারি হয়েছিল তাকে বাড়িতে মিশতে দেওয়া। ধাড়ি আই বুড়ো মেয়ে যেখানে। কি বলবো, আমারও ভীমরতি অন্যরকম মনে হয়েছিল মেয়েটাকে, তাই সব সমান সব সমান। তারপর কণ্ঠস্বর আরো করুণ করে বলেন, কি ব্যাপার বোঝো দেখি বাবা অসিত। ওধারে আমার কথা দেওয়া আমার অফিসের এক বন্ধুকে 5,000 টাকা নগদ দেবে বলে প্রস্তুত সে। ওই টাকা হলে সিন্তির বাড়িটা আমি শেষ করতে পারি। 3 ছেলের 3খানা বাড়ি করে রেখে যাব, এই আমার ইচ্ছে। নইলে এরপর মরবি তো তোরাই কাটাকাটি করে। বাড়িকে আমি সঙ্গে নিয়ে যাব? তা দেখ দেখি বাবা, দুর্বুদ্ধি। কিন্তু অসিত কিছু উত্তর দেবার আগেই অঞ্জনা ঢুকলো এক পেয়ালা চা নিয়ে। অপূর্ববাবু একেবারে নাটকীয় ভঙ্গিতে হাত জোর করে বললেন, দোহাই মা, এত বড় সর্বনাশটা আমার করিস নি, ছেলেটাকে ছেড়ে দে মা।
অঞ্জনা বিস্মিত হলো না, সে ভানও করলে না, বরং বেশ প্রশান্ত কণ্ঠে বললে, কেন কাকাবাবু, আমি তো আপনার পরামর্শ মতোই, তাছাড়া আমরা তো কোনো অজাত কুজাত নই, আপনাদেরই পাল্টি ঘর। আমি বড্ড বেইজ্জত হয়ে যাব মা, তাছাড়া অতগুলো টাকা, তুই বুঝছিস না। না না, বেশ দৃঢ় কণ্ঠে ঘাড় নাড়ে অঞ্জনা। আর একটা কোথাও স্থির না হলে এটা আমি হাতছাড়া করতে পারবো না। সোজা কথা, দেখছেন তো আমার জন্য এরা কি রকম বিপদে পড়েছেন। আহ, এ কিন্তু কোথাও কোথাও যদি একটা ঠিক করে দিই, তাহলে ছাড়বি তো মা। অপূর্ববাবু সাগরে উঠে দাঁড়ান। আমি আমি এখনই যাচ্ছি সে সম্বন্ধীর কাছে। শুনবে না মানে? আমার কথা না শুনে সে যাবে কোথায়? তার ঘাট শুনবে। টিকি পর্যন্ত বাধা না আমার কাছে। একেবারে দিন ঠিক করে ফিরবো বাবা অসিত। কিন্তু তাহলে তাহলে ছেলেকে কি রাজি করাতে পারবো? আবার যেন একটু হতাশা তার কণ্ঠে। অসিতের অপেক্ষা না করেই অঞ্জনা উত্তর দিলে, সেরকম কোনো ভরসা পেলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। অপূর্ববাবু আর এক মুহূর্ত বিলম্ব না করে ঝড়ের বেগেই বেরিয়ে গেলেন। এমনকি চা খাবার কথাও তার মনে পড়ল না। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।